বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের সাথে যেই ফিনান্সের যেই চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের অর্থের সময় মূল্য। আমাদের এই চ্যাপ্টারটি খুবই গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার আমাদের ফিনান্সের জন্য। এখান থেকে বোর্ডে ২টা বা ৩টা অঙ্ক প্রায় সময় চলে আসে। তো আজকে আমি জাস্ট তোমাদের সূত্র সম্পর্কে ধারণা দিয়ে দিব। এগুলো তোমরা আশা করি নোট করে রাখবে। দেন পরবর্তী ক্লাসে আমরা ইনশাল্লাহ অঙ্ক নিয়ে আলোচনা করব। তো এখানে আমরা যে সূত্রগুলো আলোচনা করেছি, আমাদের অর্থের সময় মূল্যের সূত্রগুলোকে মূলত ২টা ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে বর্তমান সময়ের অর্থের মূল্য, যাকে আমরা বর্তমান মূল্য বলে থাকি। অন্যটি হচ্ছে ভবিষ্যৎ সময়ের অর্থের মূল্য, যাকে আমরা ভবিষ্যৎ মূল্য বলে থাকি। তো আমাদের এখানে বর্তমান মূল্য নির্ণয় সূত্র এবং ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের সূত্র মূলত প্রথমত ৫টা ক্যাটাগরিতে বিভক্ত। এরপরে আরও অনেক সূত্র আছে যেগুলো আমরা পরবর্তীতে তোমাদেরকে চ্যাপ্টার বাই চ্যাপ্টার বা স্টেপ বাই স্টেপ আমরা আলোচনা করে দিব। তো প্রথমেই দেখো আমাদের বর্তমান মূল্য, যেটাকে আমরা সংক্ষেপে পিবি দ্বারা প্রকাশ করি। আমাদের বর্তমান মূল্যের সূত্রের প্রথম যে ক্রাইটেরিয়া সেটা হচ্ছে এককালীন অর্থের ক্ষেত্রে। এককালীন অর্থ মানে হচ্ছে এখানে বোঝানো হচ্ছে টাকা পয়সা তুমি একবারই জমা দিবা অথবা একবারই ব্যাংক থেকে মেয়াদ শেষে উত্তোলন করবা। বারবার এখানে হবে না, টাকাটা তুমি একবারই জমা রাখবা, একবারই ব্যাংক থেকে মেয়াদ শেষে উত্তোলন করবা। তো এককালীন অর্থের ক্ষেত্রে আমাদের বর্তমান মূল্যের সূত্র হচ্ছে পিভি ইকুয়াল টু এফবি ডিভাইডেড বাই 1+i পাওয়ার n। দেন হচ্ছে যদি আমাদের সুদের হারের সাথে চক্রবৃদ্ধি উল্লেখ থাকে, এককালীন ও চক্রবৃদ্ধি, সেক্ষেত্রে আমাদের সূত্রটি হবে চক্রবৃদ্ধি থাকলেই আমরা জানি যে আমাদের 2টা জায়গায় আমাদের ডিফারেন্স চলে আসে। একটা হচ্ছে আই বা সুদের হার যেখানে আছে তার নিচে এম বসবে এবং এন এর সাথে এমটা গুণাকারে আসবে। চক্রবৃদ্ধিকে আমরা এম দ্বারা প্রকাশ করি। তো যেখানেই চক্রবৃদ্ধি থাকুক না কেন, আই বা সুদের হারের নিচে এম বসবে আর এন এর সাথে এমটা গুণাকারে আসবে। তো এটা হচ্ছে আমাদের বর্তমান মূল্যের এককালীন ও চক্রবৃদ্ধির ক্ষেত্রে এই সূত্র আমরা অ্যাপ্লাই করব। দেন হচ্ছে আমাদের কিস্তির ক্ষেত্রে। তো আমাদের কিস্তি, প্রেজেন্ট ভ্যালুর কিস্তির ক্ষেত্রে যদি এটা বছরের শুরুতে অগ্রিম বা ঋণ গ্রহণের তারিখ থেকে উল্লেখ থাকে, আমাদের কিস্তি মূলত ২ রকম হয়। একটা হচ্ছে বছরের শুরুতে এবং অন্যটি হচ্ছে বছরের শেষে। তো যদি আমাদের কিস্তি বছরের শুরুতে হয়, এই শুরুর বিকল্প নামগুলো আমরা উল্লেখ করে দিয়েছি। এইগুলো অবশ্যই তোমরা একটু মনে রাখবে। তো আমাদের প্রেজেন্ট ভ্যালুর কিস্তির সূত্র হচ্ছে এইটি। আর একটা জিনিস সবসময় মনে রাখবা যে কিস্তি মানেই চক্রবৃদ্ধি, সূত্রে এম আসবে। আমি আবারও বলছি, কিস্তি মানেই চক্রবৃদ্ধি, সূত্রে এম আসবে। আর কিস্তি আমরা কখন বুঝবো যে আমাদের কিস্তি সূত্র প্রয়োগ করতে হবে, আমি এই সূত্র আলোচনা করার পরে আমি কিস্তি কিভাবে প্রয়োগ করতে হয় সেটা আমি তোমাদেরকে বলে দিব। বাট এখন আমি একটু সংক্ষেপে বলে দিচ্ছি। আমি যদি টাকার পরিমাণের সাথে দেখি প্রতি বছর, প্রতি মাস বা প্রতি সপ্তাহ এরকম কথাবার্তা উল্লেখ রয়েছে, মানে আমি টাকা পয়সা বারবার দিব বা বারবার পাবো, এরকম যদি কোনো বিষয় বোঝায় তখনই বুঝবো আমাকে কিস্তি সূত্র প্রয়োগ করতে হবে। অথবা যদি প্রশ্নে আমাকে কিস্তি নির্ণয় করতে বলে তখনই বুঝবো আমাকে কিস্তি সূত্র প্রয়োগ করতে হবে। তো এটা হচ্ছে আমাদের বর্তমান মূল্যের কিস্তি সূত্র নির্ণয়ের শুরুর সূত্র। দেন হচ্ছে আমাদের বর্তমান মূল্যের কিস্তির শেষের যে সূত্রটি, বছরের শেষে সাধারণ বা ১ বছর পর থেকে এইভাবে আমাদের কিস্তির বিকল্প নামগুলো উল্লেখ থাকে। তো ২টা সূত্রই তোমরা দেখতে পাচ্ছ প্রায় সেম। শুরুতে হলে আমাদের এই অংশটুকু অতিরিক্ত আসবে আর শেষে বললে আমাদের এই অংশটুকু অতিরিক্ত আসবে না। এটা হচ্ছে আমাদের বর্তমান মূল্যের কিস্তির শুরু এবং শেষের সূত্র। এরপরে আমরা চলে যাব আমাদের প্রেজেন্ট ভ্যালু কিস্তির অসমান কিস্তির ক্ষেত্রে, বা যেটাকে আমরা হচ্ছে মিশ্র বা অসমান কিস্তি বলে থাকি। তো আমাদের প্রেজেন্ট ভ্যালুর অসমান কিস্তির ক্ষেত্রে আমরা যে সূত্র প্রয়োগ করব, এখানেও আমাদের বছরের শুরু এবং শেষ উল্লেখ রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ সূত্রটি। যখন আমাদের অসমান কিস্তির ক্ষেত্রে, অসমান কিস্তি বলতে এখানে বোঝানো হচ্ছে এক এক বছর টাকা পয়সা এক এক রকম থাকবে। যেমন প্রথম বছর ২০,০০০, পরের বছর ৩০,০০০, ৪০,০০০, ১৫,০০০, এরকম এক এক বছর এক এক রকম টাকা পয়সা পাওয়া বা দেওয়ার কথা যদি উল্লেখ থাকে তখনই বুঝবা তোমাকে অসমান বা মিশ্র কিস্তির সূত্র প্রয়োগ করতে হবে। এটা হচ্ছে আমাদের অসমান কিস্তির বছরের শুরুর সূত্র, আর এটা হচ্ছে আমাদের অসমান কিস্তির বছরের শেষের সূত্র। তো শুরুর সূত্রের ক্ষেত্রে আমাদের এখানে দেখা যাচ্ছে যে পাওয়ারটা প্রথমেই 0 এসেছে, তারপরে ১, ২, ৩, ৪ এভাবে যাবে। আর এখানে শেষের ক্ষেত্রে প্রথম বছর থেকে আমরা পাওয়ার ১, ২, ৩ এভাবে দিয়ে যাব। এখানে জাস্ট পার্থক্য হচ্ছে প্রথম বছরের পাওয়ার হবে 0, দেন সিরিয়ালি যাব। আর শেষের ক্ষেত্রে প্রথম বছরই আমরা পাওয়ারটা দিব ১। তো এইভাবে আমরা সিরিয়ালি যাব। তো
এইভাবে আমরা অসমান কিস্তির বর্তমান মূল্যের সূত্র আমরা প্রয়োগ করব। আশা করি তোমরা সূত্রগুলো অবশ্যই নোট করে রাখবে। এরপরে আমরা চলে যাই ভবিষ্যৎ মূল্যের ক্ষেত্রে। এখানেও আমরা সেম প্যাটার্নে ভবিষ্যৎ মূল্যের সূত্রগুলোকে ভাগ করার চেষ্টা করেছি। আমাদের প্রথমে হচ্ছে এককালীন অর্থের ক্ষেত্রে বি ইকুয়াল টু পিবি ইন্টু 1+i পাওয়ার n। দেন এককালীন চক্রবৃদ্ধির ক্ষেত্রে এখানে সূত্রে অবশ্যই আয়ের নিচে এম আসবে এবং এনের সাথে এমটা গুণাকারে থাকবে। দেন হচ্ছে আমাদের কিস্তি যদি বছরের শুরুতে হয় তাহলে আমাদের এই সূত্রটা প্রয়োগ করতে হবে। এখানে দেখতে পাচ্ছ আমাদের 1+i/m পাওয়ার nm ডিভাইড বাই i/m মাইনাস 1 ইন্টু 1+i/m। এটা হচ্ছে আমাদের ভবিষ্যৎ মূল্যের কিস্তির শুরুর সূত্র, আর এটা হচ্ছে আমাদের ভবিষ্যৎ মূল্যের কিস্তির শেষের সূত্র। ঠিক বর্তমান মূল্যে আমরা যেভাবে দেখেছিলাম যে শুরুতে হলে এই অংশটুকু আসে আর শেষে হলে এই অংশটুকু আসে না, এখানেও ঠিক সেম প্যাটার্নই আমাদের রয়েছে। এইভাবে সূত্রগুলো একটু পার্থক্য আকারে যদি করে আমরা দেখি তাহলে দেখা যাবে যে আমাদের মনে রাখা বা মুখস্থ রাখাটা একটু সহজ হয়। দেন আমাদের ভবিষ্যৎ মূল্যেরও অসমান কিস্তির ক্ষেত্রে আমাদের সূত্র হতে পারে, যেমন আমাদের ভবিষ্যৎ মূল্যের অসমান কিস্তির ক্ষেত্রে আমরা এটা এখানেও যদি বছরের শুরুতে হয় তাহলে আমরা এই সূত্রটা প্রয়োগ করব, আর এখানে যদি বছরের শেষে হয় তাহলে আমরা এই সূত্রটা প্রয়োগ করব। এখানে সূত্রের মধ্যে পার্থক্যটা কোথায় দেখো, যখন আমাদের ভবিষ্যৎ মূল্য কিস্তি বছরের শুরুতে হয় প্রথম বছরে দিব আমরা পাওয়ার n, মানে যত বছর থাকবে তত বছর আমরা এই জায়গায় লিখব। পরবর্তী বছর থেকে n থেকে 1 বিয়োগ করব, 1 এভাবে বিয়োগ করে করে আমরা যাব। আর বছরের শেষে হলে আমরা প্রথম বছর থেকে পাওয়ার n-1 n-2 এভাবে দিয়ে আমরা অ্যাপ্লাই করতে থাকব। তো এইভাবে আমাদের ভবিষ্যৎ মূল্যের কিস্তি সূত্রগুলো অ্যাপ্লাই হবে। এখন সূত্রগুলো অবশ্যই তোমরা একটু নোট করে রাখবে। এখানে সূত্রগুলো এইভাবে তোমরা খাতায় নোট করে রাখলে দেখা যাবে যে পরবর্তীতে তোমাদের জন্য সেটা অনেক সুবিধা হবে। এখন আমরা চলে যাব আমাদের ভবিষ্যৎ মূল্যের কখন আমরা এককালীনের সূত্র প্রয়োগ করব, কখন আমরা কিস্তি সূত্র প্রয়োগ করব, সেই জিনিসটা এখন আমি তোমাদেরকে দেখাবো। এই জায়গাগুলো অবশ্যই তোমাদের একটু মনে রাখতে হবে। যেমন এখানে আমরা লিখেছি এককালীন অর্থের ক্ষেত্রে প্রশ্নে পিভি মানে প্রেজেন্ট ভ্যালু নির্ণয় করতে বললে অবশ্যই এফবি বা ফিউচার ভ্যালু উল্লেখ থাকবে, অথবা ফিউচার ভ্যালু নির্ণয় করতে বললে প্রেজেন্ট ভ্যালু উল্লেখ থাকবে। যদি এককালীন অর্থের ক্ষেত্রে দেখো, এককালীন অর্থ মানে হচ্ছে আমাদের টাকা পয়সা আমরা একবারই জমা রাখবো অথবা একবারই উত্তোলন করব, এখানে বারবার হবে না। তখন অবশ্যই আমাকে প্রেজেন্ট ভ্যালু যদি প্রশ্নে নির্ণয় করতে বলে ফিউচার ভ্যালু উল্লেখ থাকবে, অথবা ফিউচার ভ্যালু যদি আমাকে নির্ণয় করতে বলে প্রেজেন্ট ভ্যালু অবশ্যই আমার প্রশ্নে উল্লেখ থাকবে। এখন আসো, আমাদের ভবিষ্যৎ মূল্যের সম্পর্কে সবসময় একটা ইঙ্গিত বা ধারণা উল্লেখ থাকে যে 5 বছর পরে বা 10 বছর পরে এরকম একটা বিষয় কিন্তু আমাদের উল্লেখ থাকে, কিন্তু প্রেজেন্ট ভ্যালু সম্পর্কে আমাদের আমরা কিভাবে বুঝবো যেটা হচ্ছে আমাদের প্রেজেন্ট ভ্যালু। প্রেজেন্ট ভ্যালু সম্পর্কে কিন্তু আমাদের কখনো ক্লিয়ার কোনো কথাবার্তা থাকে না। বাট এই দুইটা জিনিস যদি আমরা একটু মনে রাখি যে ব্যাংক জমা এবং ব্যাংক ঋণ বলতে অলওয়েজ বর্তমান মূল্যকে বোঝানো হয়। ব্যাংক জমা বা ব্যাংক ঋণ বলতে অলওয়েজ বর্তমান মূল্যকে বোঝানো হয়। এই জায়গাটা যদি আমরা মনে রাখি তাহলে দেখা যাবে যে প্রশ্নের কোনটা প্রেজেন্ট ভ্যালু কোনটা ফিউচার ভ্যালু সেটা আমাদের জন্য মনে রাখা অনেকটাই সহজ হবে। এরপরে চলে আসি আমরা কিস্তি সূত্র আমরা কখন বুঝবো যে আমাদের কিস্তি সূত্র প্রয়োগ করতে হবে। প্রশ্নে যদি টাকার পরিমাণের সাথে প্রতি বছর, প্রতি মাস, প্রতি সপ্তাহ ইত্যাদি উল্লেখ থাকে তাহলে বুঝবে তোমাকে কিস্তি সূত্র প্রয়োগ করতে হবে। প্রতি বছর, প্রতি মাস, প্রতি সপ্তাহ ইত্যাদি বিষয়গুলো যদি আমাদের টাকার পরিমাণের সাথে উল্লেখ থাকে তখনই বুঝতে হবে আমাকে কিস্তির সূত্র প্রয়োগ করতে হবে। আমি বারবার বলছি এই জায়গাগুলো অবশ্যই তোমাদের মনে রাখতে হবে যে আমার টাকার পরিমাণের সাথে প্রতি বছর, প্রতি মাস উল্লেখ রয়েছে, অথবা আমাকে কিস্তি নির্ণয় করতে বলেছে, তখনই বুঝবো আমাকে কিস্তি সূত্র প্রয়োগ করতে হবে। আর আমরা জানি কিস্তি মানেই চক্রবৃদ্ধি, সূত্রে এম অ্যাপ্লাই করতে হবে। কিস্তি যেভাবে বলবে এমও আমাদের ঠিক সেভাবেই অ্যাপ্লাই করতে হবে। কিস্তি যদি আমাকে প্রতি বছর বলে দেয় আমি এমের মান 1 লিখব, কিস্তি যদি আমাকে প্রতি মাস বলে দেয় আমি এমের মান 12 লিখব। এইভাবে আমাদের চক্রবৃদ্ধির মান যেভাবে আসে কিস্তির ক্ষেত্রে সেভাবে আমরা অ্যাপ্লাই করব। এখন কিস্তি আমাদের বছরের শুরুতেও হয়, বছরের শেষেও হয়, এটা অবশ্যই আমাদের প্রশ্নে উল্লেখ থাকবে। এটা অবশ্যই আমাদের প্রশ্নে উল্লেখ থাকবে যে বছরের শুরু নাকি শেষ। যদি বছরের শুরুতে হয় আমরা শুরুর সূত্র অ্যাপ্লাই করব, যদি বছরের শেষে হয় আমরা শেষের সূত্র অ্যাপ্লাই করব। কিন্তু যদি কিছু বলে না দেয় তাহলে অবশ্যই আমরা
বছরের শেষে সূত্র অ্যাপ্লাই করব। দেন আমাদের এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে, লাস্টে আমরা বিষয়টি লিখেছি যে কিস্তির ক্ষেত্রে প্রশ্নে পিবি উল্লেখ থাকলে বা পিবি নির্ণয় করতে বললে, কিস্তির ক্ষেত্রে প্রশ্নে পিবি বা প্রেজেন্ট ভ্যালু উল্লেখ থাকলে বা প্রেজেন্ট ভ্যালু নির্ণয় করতে বললে আমরা প্রেজেন্ট ভ্যালুর কিছু সূত্র প্রয়োগ করতে হবে, অথবা ফিউচার ভ্যালু উল্লেখ থাকলে বা ফিউচার ভ্যালু নির্ণয় করতে বললে ফিউচার ভ্যালুর কিছু সূত্র আমাকে প্রয়োগ করতে হবে। মানে বিষয়টা হচ্ছে কিস্তির ক্ষেত্রে যেই ভ্যালু দেওয়া থাকবে বা যেই ভ্যালু তোমার চাইবে, আমি আবারও বলছি, কিস্তির ক্ষেত্রে যেই ভ্যালু দেওয়া থাকবে বা যেই ভ্যালু তোমার চাইবে তুমি সেই ভ্যালুর কিস্তি সূত্র প্রয়োগ করবা। যদি প্রেজেন্ট ভ্যালু বলে তাহলে প্রেজেন্ট ভ্যালুর কিছু সূত্র, যদি ফিউচার ভ্যালু বলে তাহলে অবশ্যই ফিউচার ভ্যালুর কিছু সূত্র তোমাকে প্রয়োগ করতে হবে। প্রশ্ন পড়ে ঠান্ডা মাথায় খেয়াল রাখতে হবে আমার প্রশ্নে কি প্রেজেন্ট ভ্যালু উল্লেখ রয়েছে না ফিউচার ভ্যালু উল্লেখ রয়েছে, প্রেজেন্ট ভ্যালু চেয়েছে না ফিউচার ভ্যালু চেয়েছে, যেটা চেয়েছে ওইটার কিস্তি সূত্রই আমাকে অবশ্যই প্রয়োগ করতে হবে। তো এই জায়গাগুলো যদি আমরা মনে রাখতে পারি ইনশাল্লাহ দেখা যাবে যে অর্থের সময়মূল্যের অনেক জায়গায় আমরা খুব ভালোভাবে বুঝবো এবং খেয়াল করতে পারবো এবং সূত্র প্রয়োগ করে অঙ্ক সুন্দরভাবে আমরা সমাধান করতে পারবো। এরপরে চলে যাই আমাদের এখানে আমরা একটা পার্থক্য দেখিয়েছি তোমাদের, সেটা হচ্ছে আমাদের বর্তমান মূল্যের কিছু সূত্র এবং ভবিষ্যৎ মূল্যের কিছু সূত্রের মধ্যে পার্থক্যটা কোথায় দেখতে পাচ্ছ। এটা হচ্ছে আমাদের বর্তমান মূল্যের কিছু সূত্র, যেখানে এ কিস্তিকে বোঝানো হচ্ছে। প্রথমে এসেছে আমাদের এক মাইনাস 1 ডিভাইডেড বাই 1 যোগ আই বাই এম পাওয়ার এন এম ডিভাইডেড বাই আই বাই এম। দেন এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট ভ্যালুর কিছু সূত্র। এখন ফিউচার ভ্যালুর কিছু সূত্র তুমি দেখবে যে এই অংশটুকু আগে এসেছে, এই যে বাট্টাকরণের অংশটুকু কিন্তু আমাদের ফিউচার ভ্যালুর ক্ষেত্রে আগে এসেছে এবং উপরে কিন্তু এই একটি নাই, এই যে উপরে কিন্তু এই একটি আমাদের আসে নাই। আর এখানে প্রেজেন্ট ভ্যালুর ক্ষেত্রে এক আমরা আগে দিয়েছি আর ফিউচার ভ্যালুর ক্ষেত্রে এই একটা হয়েছে আমাদের মাইনাসের পরে। আর নিচে কিন্তু সম্পূর্ণ সেম, নিচে আই বাই এম এবং এখানেও নিচে আই বাই এম, তো প্রায় সেম, শুধুমাত্র এই অংশটুকু ফিউচার ভ্যালুর ক্ষেত্রে আগে এসেছে উপরে এক ছাড়া, আর এই একটি আমাদের মাইনাসের পরে এসেছে। তো এইভাবে পার্থক্য করে যদি আমরা একটু মনে রাখতে পারি তাহলে দেখা যাবে যে আমাদের ইনশাল্লাহ সূত্রগুলো খুব ভালোভাবে মনে থাকবে। তো এইভাবে তোমরা শিক্ষার্থীরা আশা করি ক্লাসটি মনোযোগ দিয়ে দেখবে এবং বারবার দেখবে, তাহলে দেখা যাবে যে যেই জায়গাগুলো বলা হচ্ছে সেই জায়গাগুলো তোমার অবশ্যই ক্লিয়ার হয়ে যাবে। আজকে এই পর্যন্তই, আগামী ক্লাসে আমরা অর্থের সময়মূল্যের উপর একটি অঙ্কের সমাধান নিয়ে তোমাদেরকে আলোচনা করার চেষ্টা করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আসসালামু আলাইকুম।